প্রতিহত করতে পাকিস্তান সুন্নি মুসলিম বিশ্বকে কি নয়াদিল্লির বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে? ইসলামাবাদকে রিটেলিয়েট করতে নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপ কি? রাশিয়ার কোন অস্ত্র ভারতের হাতে আসায় শঙ্কিত পাকিস্তান সহ নয়াদিল্লির শত্রু রাষ্ট্রগুলি? ভারতকে নিয়ে এখানে সুর নরম করতে বাধ্য হলো চীন। শিলিগুড়ি চিকেন স্নেক কি এবার বাঘের থাবায় পরিণত হচ্ছে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, যে কোনো মিশন বা কাজের ক্ষেত্রে যদি কোনো বড় ভুল হয়ে যায় তাহলে সেই মিশনটাকে বাদ দিতে হয়, বাতিল করতে হয়। তেমনি আমাদের সামনে বা আমাদের অলক্ষ্যে প্রত্যেক মুহূর্তে এই ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের ক্ষেত্রে বেশ কিছু খেলা চলছে, যেগুলো আমরা দেখি বা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। এবং ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্সের যে চেস বোর্ড বা দাবার বোর্ডের খেলাটা খুব ভালো করে বুঝতে হয়। এই দাবার চালে কোনো ভুল হয়ে গেলে খেলা শেষ। এবং যেটা আমেরিকার ক্ষেত্রে ঘটেছে, বলা ভালো প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে ঘটেছে। ট্রাম্প যে দাবার চাল বুঝতে ভুল করেছেন এ বিষয়ে বিশেষজ্ঞরা মোটামুটি একমত। তিনি কি ভুল করেছিলেন? মূলত যুদ্ধবাজ ট্রাম্প যেমনভাবে তিনি সামনে এসছেন দ্বিতীয় পর্বে, বিশেষজ্ঞরা এই তকমাই তাকে দিয়েছেন। তাতে তিনি ভেনেজুয়েলার যে ভুলটা করেছেন ইরানের ক্ষেত্রে, ভেনেজুয়েলা তিনি সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কার্যত কিডন্যাপ করে নিয়ে চলে গেছিলেন। তিনি ভেবেছিলেন ইরানকেও ঠিক একইভাবে কবজা করবেন, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। কারণ ইরানের ক্ষেত্রে এটা বলা ভালো যে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে নিকেশ করা হয়েছে, তারপর ট্রাম্প ভেবেছিলেন যে পুরো ইরানটাই তার হাতের কবজার মুঠোর মধ্যে চলে আসবে, কিন্তু তা হয়নি। পরিবর্তে ইরান জুড়ে ব্যাপকভাবে ট্রাম্প বিরোধী হাওয়া এখন বইছে। জনমত পুরোপুরি আমেরিকার বিরুদ্ধে গেছে, ট্রাম্পের বিরুদ্ধে গেছে। ইরান জুড়ে সর্বত্র এখন ট্রাম্পের বিভিন্ন ছবি বা পোস্টার দেখলেই মানুষ জুতো পেটা করছে, এটাই ছবি। তাহলে ইরান কি করলো? ইরান একটা যুদ্ধে চলে গেল আমেরিকার সঙ্গে। সেই যুদ্ধে ইরান হেরেছে না আমেরিকা জিতেছে, সেই প্রশ্ন বা সেই উত্তর আমি দিচ্ছি না। কিন্তু এই যুদ্ধে ইরান একটা বিষয় প্রমাণ করেছে যে হ্যাঁ, আমেরিকাকে চেস করা যায়, আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করা যায়। এবং ইরান যে টেকনিকটা নিয়েছিল, যে পদ্ধতি নিয়েছিল, তাতে আমেরিকাকে বিভিন্নভাবে সে নাস্তানাবুদ করেছে। আমেরিকার যে সহযোগী আরবভুক্ত দেশগুলো আছে, তারপর ইরান টানা মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক করেছে, যার ফলে গুড়িয়ে গেল সৌদি সহ একাধিক দেশের বিভিন্ন হাই ভ্যালু টার্গেট। এটা তো ছবি, সবাই আমরা জানি সেই ছবির কথা। এরপরে ট্রাম্পের ভুলে কি তৈরি হলো? ট্রাম্পের ভুলে গত 7ই আগস্ট ট্রাই নেশনস ডিফেন্স আমব্রেলা তৈরি হলো। এই ট্রাই নেশনস ডিফেন্স আমব্রেলা কি? যেখানে সৌদি, তুরস্ক এবং পাকিস্তান, এই তিনটি সুন্নি মুসলিম কান্ট্রি তারা একযোগে একটা প্রতিরক্ষা চুক্তি করলো। কারণ প্রতিরক্ষা চুক্তি তো সৌদির সঙ্গে আমেরিকার 1951 সাল থেকেই ছিল, কিন্তু সৌদি দেখলো যে তার বিপদের সময় আমেরিকা কিচ্ছু করতে পারেনি। তাহলে তাকে আবার কী করতে হবে? তাকে বাঁচতে হবে। তো সে কারণে 1982 সালে সৌদি এবং ইসলামাবাদের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিটি ছিল সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হলো এবং পাকিস্তানকে এই চুক্তির আওতায় নিয়ে আসা হলো। চালাক পাকিস্তান দেখলো যে এটাই সুযোগ। পাকিস্তান প্রথমে সৌদির সঙ্গে নিজে চুক্তি করেছিল, পরে এই চুক্তির আওতায় অপর সুন্নি ইসলামিক কান্ট্রি তারা তুরস্ককে ইনক্লুড করলো, অর্থাৎ সংখ্যাটা বাড়লো। এরপর লক্ষ্যটাকে আস্তে আস্তে এই সুন্নি দেশগুলোর সংখ্যাটা এই প্রতিরক্ষা যে চুক্তি হয়েছে, যে ডিফেন্স প্যাক্ট তৈরি হয়েছে, সেখানে আরও বেশি ভিড় জমালো। এবং এটাই মূল লক্ষ্য পাকিস্তানের এই মুহূর্তে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ভুলে সারা বিশ্ব জুড়ে সুন্নি ইসলামিক কান্ট্রিগুলো এই মুহূর্তে আমেরিকাকে প্রতিরক্ষা ক্ষেত্রে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ট্রাম্পের ভুলে যে দানবীয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে এই সুন্নি ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে, তার যে ভুলের যে ফলাফল বা তার খেসারত ইমিডিয়েটলি আমেরিকাকে দিতে হবে না। কারণ আমেরিকা এই মুহূর্তে বিশ্বের সবথেকে ক্ষমতাসম্পন্ন সামরিক শক্তিধর দেশ এবং তার হাতে প্রচুর অর্থ আছে, ডলার আছে। কিন্তু এই খেসারত দিতে হবে ভারত সহ বেশ কয়েকটি দেশকে। কারণ যখন আমরা এপিসোড শ্যুট করছি তখন যে তথ্য বিভিন্ন গোয়েন্দা রিপোর্টকে অ্যাক্সেস করে আমরা জানতে পারছি, তাতে যে ছবিটা আসে তা হলো যে করাচি এবং রাওয়ালপিন্ডিতে বিপুল পরিমাণ মিসাইল এবং ড্রোন মজুত করছে পাকিস্তান। এবং রাওয়ালপিন্ডি, যেটা তাদের সেনা সদর জিএচকি রাওয়ালপিন্ডি বলা হয়, সেখানে তারা প্রচুর মিলিটারি বাংকার্স তৈরি করছে তাদের এই সেনা সদরকে ঘিরে, অর্থাৎ অনেক বেশি সিকিউরিটি সেখানে তারা বাড়িয়ে নিচ্ছে। পাশাপাশি সেখানকার যে সেনা হসপিটাল আছে তার সামনেও প্রচুর পরিমাণে মিলিটারি বাংকার্স তারা তৈরি করেছে।
এর পাশাপাশি রাওয়ালপিন্ডি সেখানে অন্তত 30 দিনের মতো তারা রসদ জোগাড় করছে, যে কোনো যদি যুদ্ধ বা এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাহলে কি পাকিস্তানি বিপুল পরিমাণ সামরিক সজ্জা, প্রচুর পরিমাণে ফোর্স রাস্তায় নামানো হচ্ছে, এই বিপুল পরিমাণ আর্মি বাংকার তৈরি করা হচ্ছে, সেগুলো শুধুমাত্র লোক দেখানোর জন্য, নাকি তার মূল ভাগে রয়েছে ভারতবর্ষের বিরুদ্ধে কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন বা কোনো ধরনের যুদ্ধ বা সাময়িক যুদ্ধের প্রস্তুতি পাকিস্তান নিচ্ছে? ওই যে চুক্তিটা পাকিস্তান করেছে, এবার যে সমস্যাটা হচ্ছে যে আমাদের অপারেশন সিঁদুরের সময় প্রথম ফেজেই বলা হয়েছিল, আমাদের প্রতিরক্ষামন্ত্রী থেকে আমাদের সেনাপ্রধান, আমাদের চিফ এয়ার মার্শাল প্রত্যেকেই বলেছিলেন যে অপারেশন সিঁদুরের একটা সেকেন্ড ফেজ প্রয়োজন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে 0-2 ভার্সন। এটা না করলে পাকিস্তানের যে পরিমাণ ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো আছে সেগুলোকে নিকেশ করা যাবে না। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে পাকিস্তানের যে এলএসি রয়েছে, বর্ডার রয়েছে বা এলওসি রয়েছে, সেখানে যদি ভারতবর্ষের ফাইটার জেট গর্জন তোলে, আমাদের মিসাইল সেখানে থেকে আমরা হিট করার চেষ্টা করি, তাহলে এটা বিশেষজ্ঞরা বলছেন যে ওই পাকিস্তানের বর্ডারটা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে যুক্ত নয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে সৌদি এবং তুরস্ক। অর্থাৎ যে মুহূর্তে ভারতবর্ষের এই মিসাইল ওখানে পৌঁছবে, আমাদের ফাইটার জেট পৌঁছবে, সেই মুহূর্তে তুরস্ক থেকে আমাদের লক্ষ্য করে মিসাইল দাগা হতে পারে, মিসাইল নিক্ষেপ করা হতে পারে। যদিও ভারতবর্ষের হাতে যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তাহলে সেই মিসাইলকে আমরা সঙ্গে সঙ্গে নিউট্রালাইজ করতে পারবো, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের তো সেই পরিস্থিতি সামনাসামনি হতে হবে, এবং একই সঙ্গে সৌদি যদি ভারতের বিরুদ্ধে কোনো ব্যবসায়িক নিষেধাজ্ঞার নির্দেশ দেয়, তাহলে ভারতকে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে। ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি রয়েছে অপারেশন সিঁদুরের যে সেকেন্ড ফেজ শুরু করার আগে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু পাকিস্তান চালাকি করে ব্যাপারটা আগে থেকেই বুঝতে পেরেছিল। অপারেশন সিঁদুরের প্রথম ফেজেই পাকিস্তান বুঝতে পেরেছিল যে ট্র্যাডিশনাল ওয়্যার বা যদি যুদ্ধ শুরু হয় পূর্ণদস্তুর ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাহলে পাকিস্তান 2 থেকে আড়াই দিনের মধ্যে ফিনিশ হয়ে যাবে। তাই পাকিস্তানকে এমন একটা পথ ভাবতে হবে যা তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করবে। তাই ট্রাই নেশনস যে ডিফেন্স আমব্রেলা, সেটা পাকিস্তানের পক্ষে অনেকটাই অক্সিজেনদায়ক, স্বস্তিদায়ক বলেই ওয়ার স্ট্র্যাটেজিটা মনে করছেন। এর পাশাপাশি পাকিস্তান যে চালাকিটা করেছে সেটা হলো পাকিস্তানি ট্রাই নেশনস ডিফেন্স আমব্রেলা, যেটার মধ্যে এই মুহূর্তে সৌদি রয়েছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, বাদবাকি যে সমস্ত সুন্নি ইসলামিক কান্ট্রিগুলো তাদেরকে ইনভাইট করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তান মনে করছে, ইসলামাবাদ মনে করছে যে অপারেশন সিঁদুরের ফেজ 2 হবেই। যদি হয়, যখন হবে, যে মুহূর্তে শুরু হবে, সেই মুহূর্তে বাদবাকি যে সুন্নি মুসলিম দেশগুলো আছে সেগুলোকে ভারতের প্রত্যাঘাতের মাঝখানে দাঁড় করিয়ে একটা শিল্ড পাকিস্তান তৈরি করতে চাইছে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য। চালাক পাকিস্তান জানেন কী করেছে? চালাক পাকিস্তান যেটা করেছে, যখন সৌদির সঙ্গে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা চুক্তি হলো, যখন ইরান টানা আক্রমণ চালাচ্ছে সৌদির উপর, তখন পাকিস্তান তাদের 16টি JF-17 থান্ডার পাঠিয়েছিল, ফাইটার জেটকে পাঠিয়েছিল সৌদিতে, এবং তার সঙ্গে HQ-9 এয়ার ডিফেন্সও পাঠিয়েছিল। কিন্তু এই একটা ইকুইপমেন্টস বা একটা ফাইটার জেটকেও যুদ্ধে নামার অনুমতি পাকিস্তান দেয়নি, পরিবর্তে ওয়ার অবজারভেশন এবং সৌদির আর্মিকে কিছুটা প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠিয়েছিল। কারণ পাকিস্তান জানে ইরানের প্রবল যে প্রত্যাঘাত, তার সামনে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। তাই শুধুমাত্র এই মুবলি, অর্থাৎ মুখে মুখে কথার যে প্রতিরক্ষা চুক্তিটা, এভাবেই পাকিস্তান তাকে নিয়ে চালাকি করছে বলে একটা বড় অংশের বিশেষজ্ঞরা মনে করছে। কিন্তু বলতেই হবে যে ইসলামাবাদের প্ল্যানিং খুব ভালো, ভেরি গুড প্ল্যানিং ইসলামাবাদের। এবার চলে আসুন পার্ট 2-এ। আন্তর্জাতিক ক্ষেত্রে বলা হয় যে যখন আপনার শত্রু দেশ বা একটা আমব্রেলা তৈরি করা হবে, শত্রু দেশের আমব্রেলা তৈরি করা হবে, তখন তাকে রিটালিয়েট করতে গেলে আপনাকেও আর একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে। এটাই আন্তর্জাতিক দুনিয়ার নিয়ম, যারা প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। প্রত্যেক মুহূর্তে ইন্টারন্যাশনাল সেক্টরে আমাদের বন্ধুদের নাম চেঞ্জ হয়, আমাদের সম্পর্ক পরিবর্তিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষকেও পাকিস্তান এবং আমাদের শত্রু দেশগুলো তৈরি হচ্ছে, তাদের একটা অপর প্রতিপক্ষ গোষ্ঠী ভারতকেও বা নয়াদিল্লিকেও তৈরি করতে হবে। সেই জায়গাটা ইতিমধ্যে রেডি হচ্ছে। কারণ ইতিমধ্যে যে ইনফরমেশন আমাদের কাছে আসছে, তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা খোলা অফার দিয়েছেন ভারতবর্ষকে। তিনি ভারতবর্ষকে যে অফারটা দিন তা হলো একটা হেক্সাগন প্যাটার্ন ইসরায়েল তৈরি করতে চাইছে ভারতবর্ষের সঙ্গে। হেক্সাগন প্যাটার্ন মানে এর 6টা বা 7টা দেশকে নিয়ে একটা ষড়ভুজ, একটা এই ধরনের ডিফেন্স কোঅপারেশন থাকবে, এমন একটা দেশের একটা অংশ বা অক্ষ তারা তৈরি করতে চাইছেন, যেখানে ইসরায়েল থাকবে, ইন্ডিয়া থাকবে, সাইপ্রাস থাকবে, গ্রিস থাকবে এবং এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশ সেখানে থাকবে। কি হবে এই দেশগুলোর মধ্যে? এই দেশগুলোর মধ্যে প্রত্যেক দিন আরও বেশি করে মিলিটারি কোঅপারেশনকে বাড়াতে হবে, মিলিটারি প্র্যাকটিসকে বাড়াতে হবে, যাতে প্রতিপক্ষ পাকিস্তান বা তুরস্ক বা দেশগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। সেই অফার দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু নয়াদিল্লিকে। এবং একই সঙ্গে ইসরায়েল যে মুখের কথা বলছে না, তার প্রমাণ তাদের কথায় উঠে এসছে, কাজে উঠে এসছে। কারণ ইতিমধ্যে পাকিস্তানের তরফে তাদের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
ইসরায়েলকে বেশ চমকে বলেছেন যে তুরস্কের উপর যদি ইসরায়েল কোনো রকম আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান বুঝে নেবে। ইসরায়েলের বা বেঞ্জামিন নেতানিয়াহুর পরিষ্কার বক্তব্য যে তুরস্কের উপর আজ বা কাল তারা তো আঘাত হানবেই। পাকিস্তান যদি ভারতের দিকে এর পরিপ্রেক্ষিতে চোখ তুলে তাকানোর চেষ্টা করে তাহলে পাকিস্তানের চোখ তুলে নেবে ইসরায়েল। সত্যি প্রকৃত অর্থে ইসরায়েল ভারতের ভালো বন্ধু বলেই সমর বিশেষজ্ঞরা মনে করেন। কিন্তু ভারত তো থেমে নেই, ভারতকেও তো এই ব্যাড গেমের পাল্টা চাল দিতে হবে। তাই আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে পৌঁছে গেছেন রাশিয়ায় এবং ক্রেমলিনে। সেখানে বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী রাষ্ট্রনায়ক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রীর একটা বেশ গোপনীয় এবং একটা অর্থবহ বৈঠক হয় এবং সেই বৈঠকে পরই স্থির হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে ভারতে যখন ব্রিক্স সম্মেলন আয়োজিত হবে তখন ভারতে পা রাখবেন, ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং পুতিনের যে এই যে ভারতে নয়াদিল্লিতে অত্যন্ত আগ্রহের সঙ্গে চলে আসা, এটা ভারতবর্ষের শত্রু রাষ্ট্রগুলোর কাছে একটা কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা স্বয়ং ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, সেই ঘোষণাটি হলো যে আগামী 31 অক্টোবর কিরগিজস্তানে সেখানে এসসিওর বৈঠক চলছে এবং সেই বৈঠকে স্বয়ং ভ্লাদিমির পুতিন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা দ্বিপাক্ষিক বৈঠকে যাবেন এবং সেই বৈঠকে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যিক চুক্তি তো আরও অনেকটাই প্রসারিত হবে, তার পাশাপাশি প্রতিরক্ষা চুক্তিগুলো আরও বেশি করে স্ট্রেনদেন হবে বলে একটা বড় অংশ মনে করছেন। কারণ এই বৈঠকের পরই ভারত এবং রাশিয়ার যে চুক্তিতে আবদ্ধ হয়েছে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, সেটা ফুল ফ্লেজড এক্সিকিউশন শুরু হবে। সেটা হলে কি হবে? সেটা হলে ভারতবর্ষ এবং রাশিয়া তারা একে অপরের এয়ারবেস, নাভাল বেস এবং মিলিটারি বেসকে সরাসরি ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমাদের স্পেশাল ফোর্স রাশিয়ায় পৌঁছবে, রাশিয়ার স্পেশাল ফোর্স ভারত আসবে, আমাদের ফাইটার জেট রাশিয়ার বিভিন্ন এয়ারবেসকে ব্যবহার করবে, রাশিয়ার ফাইটার জেট চলে আসবে ভারতের বিভিন্ন এয়ারবেসে। অর্থাৎ ভারতের উপর চোখ তুলে তাকানোর চেষ্টা করলে সে দেশের চোখ এবার খুবলে নেবে রাশিয়ার স্বয়ং। এবার সেই ট্রাই নেশনস ডিফেন্স আমব্রেলা সম্পর্কে সৌদিকে একটা দিকে আগে রাখুন, চলে আসুন তুর্কি এবং পাকিস্তানের ক্ষেত্রে এদের ব্যাড গেম তাকে নিউট্রালাইজ করতে ভারত বা নয়াদিল্লি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। প্রথম বিষয়, পাকিস্তানের অবস্থানটা একটু বুঝে নিতে হবে, তার জিওপলিটিক্যাল এবং তার টপোগ্রাফিক্যাল অবস্থান। পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার হয় চীনের, ইরানের এবং একসঙ্গে আফগানিস্তানের। অর্থাৎ এশিয়ার যে অংশে আমরা অবস্থান করছি এবং যে অংশে পাকিস্তান অবস্থান করছি সেটা মোটামুটি একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেড করিডর এবং তার প্রবেশদ্বারেই বসে আছে পাকিস্তান। ফলে অর্থের জায়গা থেকে ভারতকে কাট করার একটা গুরুত্বপূর্ণ প্রয়াস পাকিস্তান প্রথম থেকেই করে আসছে। অর্থাৎ ইকোনমিক করিডরকে নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। ফলে যে ছবিটার জন্ম হতে চলেছে তা হলো ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডর। অর্থাৎ এবার থেকে ভারতবর্ষ একটা বিকল্প পথে সরাসরি ইউরোপের সঙ্গে বাণিজ্য করবে। তার পাশাপাশি ইসরায়েল, ইন্ডিয়া এবং ইউএই এবং ইউএসএ যে ট্রেড করিডর তৈরি হয়েছে তাও ভারতবর্ষকে অনেক বেশি বাণিজ্যিক সহায়তা করবে, ভারতবর্ষের অর্থনীতিকে বুস্ট করবে। এটা তো প্রথম বিষয় গেল। দ্বিতীয় বিষয় আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে এই যে সৌদিকে বললাম একটা দিকে রাখুন, কেন? কারণ সৌদির সঙ্গে বিশ্বের যে টপ 5 কান্ট্রিজ এর সঙ্গে সবথেকে বেশি ব্যবসা বাণিজ্য সৌদি সারা বছর ধরে করে থাকে, তার মধ্যে যেমন জাপান আছে তেমনি ভারতবর্ষ আছে। ফলে ভারতবর্ষের মতো গুরুত্বপূর্ণ একটা এত ভালো দেশ যারা এত বাণিজ্য করে সৌদির সঙ্গে, সৌদি কখনো সেই দেশকে হারাতে চাইবে না বাণিজ্যিকভাবেই। ফলে সৌদির সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আগেও যেমন ছিল ভবিষ্যতে একই থাকবে। তার পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যখন হুতি গোষ্ঠী সৌদির উপর আক্রমণ চালালো কদিন আগে, জাস্ট তুরস্ক এবং পাকিস্তান চুপ করে বসে থাকলো, ক্ষমতা নেই। এবং আপনারা দেখবেন যে তারপরে কি হলো, আমি যখন এই এপিসোড শ্যুট করছি তখন যে ছবিটা আসছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি দৌড়ে গেছেন ইরানে। কারণ সবাই জানে যে হুতি গোষ্ঠী পুরোপুরি সমর্থন করে ইরান। ফলে ইরানে গিয়ে ইরানের হাতে পায়ে ধরছে যে আপনারা হুতিকে সামনে দিয়ে আর আক্রমণ চালাবেন না, তাহলে আমাদের মুখোশটা খুলে পড়ছে, কিন্তু আমরা তো কিছুই করতে পারবো না, আমাদের ক্ষমতাই নেই আপনাদেরকে প্রতিরোধ করার। এবং তার পাশাপাশি সম্মানসূচক হিসেবে ইরানকে এই যে ডিফেন্স চুক্তি হয়েছে অর্থাৎ ট্রাই নেশনস ডিফেন্স আমব্রেলাতে ইনভাইট করেছে পাকিস্তান যে আপনারা এখানে যোগ দিন। কিন্তু শিয়া গোষ্ঠীভুক্ত দেশ ইরান খুব সঙ্গত কারণেই এই গোষ্ঠীর মধ্যে আসবে না এবং সেটাই একাধিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্ব অমলিন থাকবে আগামী দিনে, এটাও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এবার আসুন পাকিস্তানের অপর বন্ধু চীনের সম্পর্কে। দেখুন, যখন আমাদের বিদেশমন্ত্রী তিনি রাশিয়া সফরে আছেন ঠিক তখনই আমাদের এনএসএ অজিত ডোভাল রয়েছেন চীনে, অর্থাৎ বেজিংয়ের রাজধানীতে। সেখানে চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এবং যখন বেজিংয়ে আমাদের এনএসের সঙ্গে চীনা বিদেশমন্ত্রীর বৈঠক চলছে তখনই সরাসরি রাশিয়া এই অ্যানাউন্সমেন্ট করেছে বা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অ্যানাউন্সমেন্ট করেছে যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি সমর্থন তারা করবে, একে অপরের মাটিতে আক্রমণ হলে পরস্পর রুখে দাঁড়াবে। এই তথ্য এবং ইনফরমেশন পেয়ে যায় বেজিং।
তারপর চালাক বেজিং সঙ্গে সঙ্গে তারা অবস্থার পরিবর্তন করে। রাশিয়া যে মুখের কথা বলছে না, তার প্রমাণ হলো যে ভারতের হাতে রাশিয়া ইতিমধ্যে তুলে দিয়েছে নেভো ইউএম অ্যান্টি স্টেলথ রাডার সিস্টেম। খুব উন্নত একটা আধুনিক প্রজন্মের স্টেলথ প্রযুক্তির রাডার সিস্টেম। তার পাশাপাশি ভরোনিচ যে স্টেলথ রাডার তো আছেই। এর ফলে বেজিং বুঝতে পারছে যে অত্যাধুনিক রাশিয়ার এই রাডারগুলো হাতে পাওয়ার ফলে উত্তর পূর্ব সীমান্ত, অর্থাৎ যেখানে চীন সীমান্ত শুরু হচ্ছে, চীনের যে প্রচুর মিলিটারি ইনস্টলেশন, চীনের যে স্টেলথ ফাইটার জেট, তার প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মুভমেন্ট এখন নয়াদিল্লির চোখের নিমেষে হাতে পেয়ে যাবে। ফলে চালাকি করে আর লাভ নেই। তাই যে তথ্য সামনে আসছে যে ব্রিক্স সম্মেলনে 400 জন প্রতিনিধি নিয়ে যোগ দিচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, এবং তার জন্য নয়াদিল্লি জুড়ে বিভিন্ন হোটেলের খোঁজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সুতরাং বেজিং দিল্লির সমীকরণটা নিশ্চয়ই বুঝতে গেলে আর বিশেষ কোনো অঙ্কের প্রয়োজন হবে না বলেই একটা বড় অংশ মনে করছে। কিন্তু এই চেস বোর্ডে বা দাবার চালের ক্ষেত্রে গোটা বিষয়টা অপূর্ণ থেকে যাবে যদি আমাদের উত্তর পূর্ব অংশে কোনো গ্যাপ বা ফাঁক থেকে যায়। যখন 71-এর যুদ্ধ, সেই সময় আমাদের একটা সামান্য ভুলের জন্য শিলিগুড়ি চিকেন স্নেক হিসেবেই থেকে গেল। এটা কিন্তু হওয়ার কথা ছিল টাইগার্স পাও বা বাঘের থাবার পরিণত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। পরিবর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরফে বারবার বিভিন্ন ডসিয়ার দেওয়া হয়েছে বাংলাদেশকে, তা সত্ত্বেও বাংলা সীমান্তে, এমনকি অসম সীমান্ত, পাক বেস্ট যে জঙ্গি ঘাঁটিগুলো আছে বা জঙ্গি সংগঠনগুলো আছে, তারা বিভিন্ন শিবির চালাচ্ছে বাংলা সীমান্ত জুড়ে। এবং বারবার বলা সত্ত্বেও ঢাকা এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি, তারা নিশ্চুপ হয়ে বসে আছে। এবং যখন ঢাকা এই নিশ্চুপ পদক্ষেপ নিচ্ছে, ভারত বিরোধী শক্তিগুলোকে এন্টারটেন করছে সীমান্তে, তখন আরও একটা ঘটনা ঘটেছে। তখন বাংলাদেশের চট্টগ্রাম বা কক্সবাজার চত্বরে সরাসরি আরাকান আর্মি প্রবেশ করেছে। তারা বাংলাদেশ সেনার সামনে থেকেই প্রায় 200 জন বাংলাদেশি মৎস্যজীবীকে কার্যত কিডন্যাপ করে নিয়ে চলে যায় মায়ানমারে, এবং তারপর তাদেরকে ভালোভাবে ফিরিয়েও দেওয়া হয়। কিন্তু ওই 200 জন মৎস্যজীবী বাংলাদেশে ফিরে একদম বিধ্বস্ত অবস্থায় যে বক্তব্যটা সামনে রাখে সেনাবাহিনীর সামনে বা পুলিশের সামনে, তা মারাত্মক। সকাল 6টায় হঠাৎ মায়ানমার আর তারা দুইটাই এসে আমাকে আটক করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে মুখ বন্ধ করে অনেক নির্যাতন করে। আমাদেরকে যখন তারা নিয়ে যাচ্ছে, বাংলাদেশের এই কোস্টগার্ডের আর নৌবাহিনীর দুইটা নেভি ছিল আমাদের পাশে, ওরা কিছু বলে নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে বলিস, নৌবাহিনীকে বলিস, তোমাদের দেশে শেষ মার্টিং এর যেটা আছে ওইটা আমরা নিয়ে ফেলবো। তারা বলতে থাকে যে কোনো সময় অনেক বেশি শক্তি সঞ্চয় করে, অনেক বেশি আর্মস এবং অ্যামিউনিশনস দিয়ে এই আরাকান আর্মি তারা কক্সবাজারে এসে ডমিনেট করবে, এরিয়া ডমিনেশন শুরু করবে, সেই বার্তা আরাকান আর্মি তাদেরকে জানিয়ে দিয়েছে। এবং এরপর একটা মিস অ্যাডভেঞ্চার শুরু করে বাংলাদেশ সেনা। বাংলাদেশ সেনা যে মিস অ্যাডভেঞ্চার শুরু করে, যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে, তারা পার্বত্য চট্টগ্রাম জুড়ে একটা অপারেশন শুরু করে। এবং পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে অবিসংবাদিত যিনি নেতা বলে এখনও পর্যন্ত বিবেচিত হন, সেই সন্তু লার্মাকে কার্যত অ্যারেস্ট করা হয়। এবং খুব গোপনে তাকে, এই মুহূর্তে যখন আমরা এপিসোড শ্যুট করছি, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে ওই পার্বত্য চট্টগ্রামে। তার বাড়ির সামনে একেবারে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। যখনই পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা সন্তু লার্মাকে এভাবে অ্যারেস্ট করে তাকে গৃহবন্দী করে দেওয়া হয়েছে, সেই তথ্য ছড়িয়ে পড়ে, সেই খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে চট্টগ্রামের যারা উপজাতি সম্প্রদায়ের মানুষ, সেখানকার উপজাতি মারমা, চাকমা বা ত্রিপুরা যারা রয়েছে, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছে। এবং তাদের পরিষ্কার বক্তব্য যে রংপুর এবং চট্টগ্রামকে তারা বাফার রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে, একটা পৃথক রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে। অর্থাৎ পিওকেতে যে বিদ্রোহের আগুনটা জ্বলছে, সেই একই বিদ্রোহ আজকে আপনারা পাচ্ছেন না চট্টগ্রামে, সেই একই ছবি কি উঠে আসছে না? অনেকটাই তেমন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুটো বিষয় উঠে আসছে যে 1971 সাল বা তার আগে যখন পূর্ব পাকিস্তান ছিল, তখনও পাহাড় জুড়ে উপজাতিদের যেভাবে গণহত্যা করা হয়েছে, জেনোসাইড করা হয়েছে, সেই রক্তের দাগ আজও পাহাড়ের গায়ে লেগে আছে। সেই অত্যাচার পাহাড়ের মানুষ ভোলেনি, মারমারা ভোলেনি, চাকমারা ভোলেনি। তাই যেটা মনে করা হচ্ছে যে একদিকে আরাকান আর্মি বিপুল ক্ষমতা নিয়ে, আর্মস অ্যামুনিশন নিয়ে তারা যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত চালাতে পারে কক্সবাজার এবং সংলগ্ন অংশে, কারণ একই ধরনের কালচার, একই ধরনের বেশভূষা, একই ধরনের ধর্মীয় বিশ্বাস রয়েছে মায়ানমারের মানুষ এবং চট্টগ্রামের মানুষের মধ্যে। ফলে সেইটা কোথাও একটা ব্লিঙ্ক করছে, সেটা কোথাও একটা ক্লিক করছে বলে একটা বড় অংশ মনে করছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে চট্টগ্রাম জুড়ে, পাহাড় জুড়ে এই মুহূর্তে নাকি ইসরায়েলের যে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি উপস্থিতি লক্ষ্য করা গেছে, তাদের ফুটপ্রিন্ট নাকি সেখানে পাওয়া গেছে। ফলে একদিকে আরাকান আর্মি, অন্যদিকে মোসাদের সক্রিয় উপস্থিতি, তার পরিপ্রেক্ষিতে
সেখানকার উপজাতিদের একদম সরাসরি বিদ্রোহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। তার ফলে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই তিনটে অংশ মেঘালয় বা আসামের বাফার জোন হিসেবে কি বিবেচিত হতে পারে? অন্যদিকে ফেনী ট্র্যাক থেকে টেকনাফ এই অংশটা ত্রিপুরা বা মিজোরামের বাফার জোন হিসেবে বিবেচিত হতে পারে। কারণ ভারতবর্ষের উত্তর পূর্বে যে সেভেন সিস্টার জানিয়ে মোহাম্মদ ইউনূস ব্যঙ্গ করেছিলেন, তিনি ভারতবর্ষকে থ্রেট করেছিলেন। এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, উপজাতিদের বিক্ষোভ তৈরি হয়েছে, বিদ্রোহ তৈরি হয়েছে, আরাকান আর্মির সরাসরি হুঁশিয়ারি বাংলাদেশ সরকারকে, তার পরিপ্রেক্ষিতে এটা কি এইট সিস্টারে পরিণত হতে চলেছে? বিশেষজ্ঞরা অনেকেই সেদিকে সতর্ক নজর রাখছেন। ফলে শিলিগুড়ির চিকেন স্নেক কোথাও কি টাইগার স্পাও বা বাঘের থাবায় পরিণত হতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে নির্দিষ্ট সময়। এবং ওই বলছিলাম, জিওপলিটিক্সে যে দাবার চাল হয় বা চেস বোর্ড হয়, সেই চেস বোর্ডের সূক্ষ্ম চালে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে, এবং সময় বলবে কি হচ্ছে আলটিমেটলি। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।